টুনি, এই টুনি, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কোথায় গিয়ে যে বসে আছে কে জানে। আজ শুধু আসুক, আসুক বাড়িতে। আমি ওর ডানা কেটে ওকে ঘরে বন্দি করে রাখবো। কে গো টুনির মা, এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কি হয়েছে? বলি ভর দুপুর বেলায় তো তোমার চিৎকারে আর বাড়িতেই থাকা যায় না। আর বলো না গো, মেয়েটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কাজের বেলা আমি চিৎকার করে করে মরবো, অথচ আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাবো না। আর অসময় ঠিকই বাড়িতে থাকবে জানো। গিয়ে দেখো, হয়তো কোনো খালে বিলে পদ্ম তুলছে, আর নয়তো কারো পেয়ারা গাছে বসে পেয়ারা চুরি করে খাচ্ছে। না গো মাসিমা, আমি তো পেয়ারা না গো, আম চুরি করেছি। খাবে তুমি একটা? খাও খাও, খেয়ে দেখো না দুটো, ভারী মজার আম। তোরও সব চুরি করা আম খেয়ে আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না। আমি বরং এখন যাই। দাঁড়া দাঁড়া, আজ তো তোকে আমি ঝাঁটাপিটা করে ছাড়বো। তোকে আমি কত করে বলেছি, অন্যের কাছের জিনিসে একদম হাত দিবি না, তবুও কি তোর লজ্জা হয় না নাকি রে? হ্যাঁ, ও মা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা তো তুমি। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, আর কোনোদিনও আমি চুরি করব না। আমি তো তোমার বাধ্য মেয়ে হয়েই থাকবো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইবারের মতো আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু এর পরের বার যদি এরকম করিস, তবে সেদিন আমি তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। হয়েছে হয়েছে, আমাকে আর অত ভয় দেখাতে হবে না। এবার নাও তো নাও, আমার জন্য খাবার তৈরি করো। সেই সকালবেলা একটু খেয়েছিলাম কি না খেয়েছিলাম, এখন তো ক্ষুধায় আমার পেটটা একদম চো চো করছে মা। মেনু টুনির জন্য খাবার বাড়তে চায়। এদিকে টুনি বাহিরে আনমনে জানালা দিয়ে কিছু একটা দেখছিল। এমন সময় সুখী পায়রা চিৎকার করতে থাকে, আমার জানা, আমার জানা হারিয়ে গিয়েছে, আমার জানা। দয়া করে আমার মেয়েটাকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েকে। সুখী দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি গো। এরপর টুনি সুখী পায়রাকে রেখে পারুলের খোঁজে বেরিয়ে পড়ে। ওই তো, ওই তো পারুল। কিন্তু পারুল কালুর সাথে কেন? তার মানে কি কালু পারুলকে অপহরণ করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা কালু। এরপরে টুনি কিছু গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। কালু দাদা, আরে ও কালু দাদা, বলছি তুমি এখানে কি করছো গো? আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম আমার কথা বলবো বলে, কিন্তু আমি তো তোমাকে কোথাও খুঁজে পেলাম না গো। আরে আরে টুনি যে, তা বলছি, কি বলবি বল, আমার কান তো খোলাই আছে, যা বলবি বল, আমি তো শুনতেই পাচ্ছি। আসলে কালু, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এগুলো হলো ঔষধি পাতা, বুঝেছো? এগুলো তুমি খেলে আরো সুন্দর হয়ে যাবে, আর তখন তো সব মেয়েরাই তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে। হুম, তাই নাকি রে? তাহলে দে দে, আর দেরি কেন, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। কালো টুনির হাত থেকে সে ঔষধি পাতাগুলো নিয়ে খেয়ে ফেলে। ওরে বাবা রে, ওরে মারে, এ আবার আমার কি হলো? আমার এত বায়ু কেন বের হচ্ছে? আর এসব বায়ুর এত গন্ধই বা কেন? এই টুনি, আই তুই আমাকে এসব কি খাওয়ালি রে? আমার যে বায়ু আর থামছেই না। যা করেছি বেশ করেছি, দুষ্টু কাক কোথাকার, তোকে আমি শাস্তি দিয়েছি, বুঝেছিস তো? এরপর টুনি পারুলকে তার পিঠে বসিয়ে নিয়ে সেখান থেকে উড়ে জঙ্গলে ফিরে আসে। আর পারুলকে সুখী পায়রার হাতে তুলে দেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টিতে তো অনেক মাছ ধরা যাবে, আমি বরং মাকে কোনো কিছু না জানিয়ে মাছ ধরতে চলে যাই। আমি ফিরে এলে না হয় মা আমাকে কটা কথাই শোনাবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরপর টুনি জাল নিয়ে নৌকায় করে মাছ ধরতে যায়, আর তখনই হঠাৎ করে দমকা হাওয়া বইতে থাকে। টুনি নৌকাটা দমকা হাওয়াতে এপাশ ওপাশ করতে থাকে। হতে হতে এক পর্যায়ে টুনির নৌকাটা জলে ডুবে যায়, আর টুনিও জলে ডুবে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন টুনির জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা অচেনা জায়গায় দেখতে পায়।
এই কি, এখানে তো দেখছি কেউ নেই। মা, মা, আমাকে তুমি নিয়ে যাও মা, আমি যে ভুল জায়গায় আটকে গেছি মা। কোথায় কোথায় তুমি? টুনির এমন চিৎকার যেন কেউই শুনতে পায় না, কিন্তু হঠাৎ করে টুনি কারো আওয়াজ শুনতে পায়। এই মেয়ে, তুমি আর সামনে এগিয়েও না, সামনে যে তোমার জন্য ঘোর বিপদ। কে কে তুমি? তুমি আমার সামনে কেন আসছো না? আর আমাকে কে শেষ করে দেবে? জল রাক্ষসী তোমাকে মেরে ফেলবে। কে? তুমি এসব কে বলছো? আমি একদম ঠিক কথাই বলছি। আমি হলাম অচিনপুরের যুবরাজ। আমি এখানে এসেছিলাম শিকার ধরার জন্য, কিন্তু তখনই যে আমি জল রাক্ষসীর সামনে পড়ে যাই, আর তখনই তার নজর আমার উপর পড়ে। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি না করাতে সে ভীষণ রেগে যায়, আর তারপর সে আমাকে এই গাছের ভেতরে বন্দি করে রাখে। একে, তুমি এসব কি বলছো কি? তোমার কি তবে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আছে তো, একটা উপায় আছে। তাই? তাহলে আমাকে বলো, কি কি সেই উপায়? এই জঙ্গলের শেষের দিকে একটা বিরাট গাছ আছে, আর সেই গাছের উপরে আছে একটা বিরাট ফুলকপির ঘর, আর সেই ঘরের মধ্যেই আছে একটা আগুন কাঠি। সেই আগুন কাঠি এনে যদি আমাকে স্পর্শ করানো যায়, তবে যে আমি আবারও আগের মতো হয়ে উঠবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে সেই গাছের কাছে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা ফুলকপি ঘর রয়েছে গাছের ডালে। এরপর টুনি সেই গাছের ডালের ফুলকপি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে যেই না আগুন কাঠি হাতে নেয়, তখনই সেখানে জল রাক্ষসী প্রকট হয়। পুচকি মেয়ে, তোর কিনা এত বড় সাহস! তুই আমার আগুন কাঠিতে হাত দিয়েছিস? দে, ওটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দে, দে বলছি, নইলে তোর কপালে দুঃখই আছে। না না, এটা আমি তোকে কিছুতেই দেব না। টুনি আগুন কাঠিটা নাড়াতে আগুন কাঠি থেকে আগুন বের হয়ে রাক্ষসীর শরীরে লাগে। অমনি রাক্ষসী সেখানে বধ হয়ে যায়। তাছাড়া আগুন কাঠি যে সৎ লোকের কাছে গেলে আগুন কাঠির শক্তি দ্বিগুণ বেড়ে যায়, সেটা কেউই জানতো না। এদিকে রাক্ষসী মারা যাওয়ায় যুবরাজও গাছ থেকে মুক্ত হয়ে বেরিয়ে নিজের আসল রূপে ফিরে আসে। তোমাকে যে অনেক ধন্যবাদ। চলো, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজকুমার, ঠিক আছে, চলো। এরপর তারা দুজনে নিজেদের জায়গায় ফিরে যায়। আর সবাই সবার মতো করে সুখে শান্তিতে থাকতে লাগে। ধুর, এমন নির্জন জায়গায় থাকতে আমার আর ভালো লাগে না। আশেপাশে শুধু ধুরু জঙ্গল আর জঙ্গল, কোনো একটা পাখির বাসাও চোখে পড়ে না আমার। কেন যে ঠাকুমা আমাকে এখানে নিয়ে আছে আমি কিছুই বুঝছি না। আর আমার পূর্বের কোনো কথা আমার মনে পড়ছে না। এই ঈগল কি সত্যি সত্যি আমার ঠাকুমা? সেটা তোকে বুঝতে হবে না, তোকে বলেছি না এখানে থাকা নিয়ে তুই কোনো অভিযোগ করবি না। অভিযোগ করলে কিন্তু বিপদে পড়বি। এখন যা, ঘরে যা। ঈগলের কথা শুনে টুকি মন খারাপ করে ঘরে চলে যায়, কারণ টুকি ঈগলকে অনেক ভয় পেত। অনেক ভয়ে ভয়ে টুকির দিন কাটছিল। তবে এই নির্জন জায়গায় আরেকটা পাখিকে দেখা যেত। প্রণাম রানীমা, আপনাদের জন্য খাবার আর জল নিয়ে এসেছি। আপনারা খাবার সময় মতো খেয়ে নিবেন কেমন? তবে এবার আমি যাই রানীমা। আচ্ছা যা, তবে শোন, এর পরের বার থেকে আসলে খাবারের সাথে ভুট্টাও নিয়ে আসবি কেমন? আজকাল আবার খাবারের সাথে আমার ভুট্টা খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা রানীমা, আমি পরের বারে ভুট্টা নিয়ে আসবো। তবে এবার আমি চলি, প্রণাম। এসব কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়, আর ছোট্ট টুকি আড়াল থেকে ঈগল আর কালু সব কথা শুনে ফেলে। এরপর সে ঈগলের কাছে যায়। আচ্ছা ঠাকুমা, তুমি আমাকে একটা কথা বলো তো, ওই জাদুকর কেন তোমাকে রানীমা বলে ডাকে? এই নির্জন জায়গায় ওই জাদুকর ছাড়া আর কেউ আসে না কেন ঠাকুমা? বলো তো আমাকে। আর আমরা এবার কেন এই নির্জন জায়গাতে থাকি? টুকি, দিন দিন দেখছি তোর বড্ড বার বেড়েছে। তোকে না বলেছি তুই আড়ি পেতে আমাদের কোনো কথা শুনবি না? আর তোকে কতবার বলেছি তুই আমাকে কখনো কোনো প্রশ্ন করবি না। তোর কি মনে নেই নাকি এখন তোকে শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে? কোনটা বলতো?
না না ঠাকুমা, আমাকে কোনো শাস্তি দিতে হবে না। আমি আর কখনো কোনো ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করব না। আমি আর কোনো শাস্তি দিতে চাই না ঠাকুমা। শাস্তির ভয়ে টুকি এভাবেই চুপ হয়ে যেত, কারণ টুকি কোনো ভুল কাজ করলে ওই ঈগল টুকিকে শাস্তি দিত। আর শাস্তির ভয়ে টুকি নির্জন জায়গায় মনমরা হয়ে বসে থাকতো। এইদিকে টুকি যখন একা একাই দিন কাটাচ্ছিল, ওইদিকে টুনি কন্যা একাই বাস করত। টুনটুনের আপনজন বলতে কেউ ছিল না। ইস, আমার বাড়িটা কত সুন্দর, আর আমার বাড়ির আশেপাশে কত সুন্দর সুন্দর গাছপালা। সেসব গাছে পাখিদের কলরব শুনে প্রাণটা একদম জুড়িয়ে যায়। তাছাড়া আমার বাসার সামনের ওই নদীটা তো আরো সুন্দর। কত সুন্দর নদী, পাখি, গাছগাছালি সবকিছু মিলিয়ে আমাদের জঙ্গলটা কত সুন্দর। কিন্তু আমি তো এখনো কিছু বুঝতে পারছি না, কি আমি এই জঙ্গলে কি করে এলাম? তাছাড়া আমার বাবা মাই বা কোথায়? আর আমার অতীতের কথা তো কিছু মনে পড়ছে না। যাকে বাবা, অতীত ভেবে আমি আর কষ্ট পাবো না। ফুল তুলতে তো আমার দেরি হয়ে যাচ্ছে, আর এই ফুল তুলে বাজারে বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো, আর তবেই তো আমি আমার পেটের খাবার জোগাড় করতে পারবো। ফুল বিক্রি করি তো আমি আমার খাবার জোগাড় করি। এরপর টুনটুন ফুল তুলতে যায় আর বিভিন্ন রকমের ফুল সংগ্রহ করতে থাকে, কিন্তু তার মনের ভিতরে থাকা হাজারো প্রশ্নের কথা কিছুতে বের করতে পারছিল না। সব সময় টুনটুনের মাথায় একটা কথাই ঘুরপাক খেতে থাকে। আচ্ছা, আমি কে সেটা তো আমি জানি না, কিন্তু আমার জন্ম কি জঙ্গলে হয়েছে নাকি আবার অন্য কোথাও হয়েছে? তাছাড়া আমার জন্ম যদি জঙ্গলে হয়ে থাকে, তাহলে আমার বাবা মা কোথায়? আর আমি এখানে একাই বা থাকি কেন? এসব কথা ভেবে টুনটুন আনমনে হাঁটছিল, আর হাঁটতে হাঁটতে টুনটুন একটা গর্তের মধ্যে পড়ে যায়, আর গর্তের মধ্যে পড়ে অন্য একটা জায়গায় চলে আসে। ও মা, গেলাম গো গেলাম, বুঝি হাড়গুড় বোধহয় সব ভেঙে গেল। কিন্তু আমি কোথায় চলে এলাম? এখানে তো একটা মাত্র ডালিম গাছ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। কি 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 অদ্ভুত কাণ্ড! ওই ডালিম গাছে এত বড় একটা ডালিম কোথা থেকে এলো? আর এই ডালিম গাছে তো দেখছি একটা সোনার বাড়িও আছে। কি অদ্ভুত কাণ্ড রে বাবা! ডালিম গাছে কিনা বিশাল একটা ডালিম, আবার সেই একই ডালিম গাছে একটা সোনার বাড়ি। এমন অদ্ভুত কাণ্ড তো আমি এর আগে কখনো দেখিনি। যাই যাই, একবার ওই সোনার বাড়িতে কি দেখি তো, ওই সোনার বাড়িতে কি এমন আছে। এই কথা বলে টুনটুন কৌতূহল বশত সেই সোনার বাড়িতে যায়। সোনার বাড়িতে গিয়ে টুনটুন তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ সেখানে সবকিছুই ছিল সোনার। টুনটুন সেখানে একটা বড় আয়না দেখতে পায়। কি এটা এটা আমি কাকে দেখছি? এটা তো আমারই প্রতিচ্ছবি, কিন্তু আমাকে এখানে রাজকন্যার মতো লাগছে কেন? আয়নাতে তোর আসল চেহারাই দেখা যাচ্ছে, কারণ তুই যে একটা পক্ষী কন্যা, আর পক্ষী কন্যাদেরকে তো দেখতে রাজকন্যার মতোই লাগে, তাই না? আয়নার পাশ থেকে এরকম আওয়াজ আসায় টুনটুন তো বেশ ঘাবড়ে যায়। ও মা, তুমি তো একটা মূর্তি। তুমি মূর্তি হয়ে কথা বলছো কি করে? মূর্তিরা তো কখনো কথা বলতে পারে না। আমি মূর্তি নই, আমাকে মূর্তি বানিয়ে রাখা হয়েছে। আমি হলাম টুনি, আর তুই আমার বড় মেয়ে টুনটুন। এইসব তুমি কি বলছো? তুমি তো মূর্তি, তুমি আমার মা হলে কি করে? তাছাড়া এসব তুমি কি বলছো? আমি তো একটা সাধারণ পাখি, আমি আবার পক্ষী কন্যা কি করে হব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন মা, তুই সবটাই বুঝতে পারবি। আগে তো আমার পাথর রূপ থেকে আগের রূপে ফিরিয়ে দে। শোন, তুই যে ওখানে একটা সোনার গোলাপ দেখতে পাচ্ছিস, ওই গোলাপটা এনে আমার গায়ে ছুঁয়ে দে, তবেই আমি মুক্তি পাবো। টুনটুন এসব কথা শুনে ওই গোলাপটা এনে মূর্তির গায়ে ছোঁয়াতে সাথে সাথে মূর্তিটা একটা সুন্দর টুনিতে পরিণত হয়। টুনি টুনটুনের মাথায় ডানা ছোঁয়াতেই আগের রূপে ফিরে যায়। মা, আমার সব মনে পড়ে গেছে মা, কিন্তু আমার ছোট বোন টুকি কোথায়? মার
রে, তোর বোনকে ওই দানবীয় ঈগল একটা নিজের জায়গায় বন্দি করে রেখেছে, আর ওই ঈগলের হাত থেকে তোর বোনকে বাঁচাতেই হবে রে মা। আসলে টুকির সাথে যে ঈগলটা আছে সে ছিল একটা তান্ত্রিক। ও পক্ষী রানীকে পাথরের মূর্তি বানিয়ে রেখেছিল আর তার দুই কন্যার স্মৃতিশক্তি ভুলিয়ে দিয়েছিল। কিন্তু ওই ঈগল টুকিকে বন্দি করে রাখতে পারলেও টুনটুনকে বন্দি করতে পারে না। সে অন্য জঙ্গলে পালিয়ে যায়। আর নয় মা, এবার ঈগলকে হত্যা করে আমরা টুকিকে মুক্ত করে আনবো। কারণ এখন তো আমি বড় হয়ে গেছি মা, আর আমার শক্তিও যে দ্বিগুণ হয়ে গেছে। এরপর ওরা মা মেয়ে সে নির্জন জায়গায় যায় আর ঈগলকে হত্যা করে। আর টুনি টুকির মাথায় হাত রাখতে টুকিরও সবটা মনে পড়ে যায়। আর টুনি তার দুই কন্যাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। তার শাশুড়ি মিনু বাস করত। মিনু টুনটুনি ছিল খুবই বৃদ্ধ। ডানা কাটা টুনি তার একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে কাজ করে তার মেয়েকে লেখাপড়ার খরচ চালাতো। টুনির একটা ডানা না থাকার কারণে টুকি তার মাকে দেখতে পেত না। একদিন টুকি তার সহপাঠীদের সাথে তাদের বাড়ির উঠোনে খেলা করছিল। এমন সময় টুনি বলে, টুকি মা, অনেক খেলেছিস, এখন আয় তো মা, ঘরে গিয়ে পড়তে বস। কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কি হলো মা, এভাবে খেলাটা বন্ধ করলে কেন? কি মজার খেলা খেলছিলাম, তোমার জন্য আমার সহপাঠীরা চলে গেল। তোমার তো একটা ডানা নেই, তুমি কি বুঝবে খেলার মজা? কোনোদিন মনে হয় খেলোইনি, এই কারণে তোমাকে আমার ভালো লাগে না। একে তো তোমার ডানা না থাকার কারণে তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, তার উপর তুমি আমার কোনো বন্ধুদের সাথে আমাকে খেলতেও দাও না। তুমি হচ্ছে একটা পচা। না সোনা, এভাবে বলে না, তুই তো অনেকক্ষণ ধরে খেলছিস, তাই বলছিলাম কি এখন একটু গিয়ে পড়তে বস। আর সোনা, আমি তোর পছন্দের আলুর পকোড়া তৈরি করেছি, যা জলদি ফ্রেশ হয়ে আয় তো। টুকি তার মায়ের উপর রাগ করে চলে যায়। টুকির কথায় টুনি কিছুই মনে করে না। টুনি প্রতিদিন 5 টাকা করে টুকির জন্য মাটির ব্যাংকে জমা করে রাখে। টুনি প্রতিদিনের মতো 5 টাকা ওই মাটির ব্যাংকে রাখে। এ দেখে বৃদ্ধ মিনু বলে, আরে মা, তোর মাটির ব্যাংকে কত টাকা জমা হয়েছে? 10,000 হবে কি? না মা, তার চেয়েও বেশি হবে, আমার মনে হয় 20,000 টাকা হবে। তাহলে টুনি মা, তুই ওই টাকা দিয়ে তোর একটা কৃত্রিম ডানা লাগিয়ে নিতে পারবি, তাহলে তো আর তোকে টুকি অপমান করতে পারবে না। তুই তখন অনেক ভালোভাবেই কাজ করতে পারবি রে মা। মা, এই টাকা আমি টুকির জন্য জমাচ্ছি, আর আমার কোনো কৃত্রিম ডানার দরকার নেই। আর মা, আমি তো অন্ধ নই যে আমি চলতে পারবো না, একটা ডানা নেই তো কি হয়েছে মা? কিন্তু টুকি যে তোকে একদমই দেখতে পায় না, আমি সেই জন্যই বলছি রে মা। মা, ও তো এখন অনেক ছোট, ও বড় হলে ঠিক ভালো হয়ে যাবে মা। আর টুকি ডাক্তার হলে আমার জন্য কৃত্রিম ডানা লাগিয়ে দেবে। আমি টুকির কথায় কিছু মনে করি না মা, ও তো আমার নিজের মেয়ে। তোর এই একটা ডানা নেই তো কি হয়েছে রে মা, কিন্তু তোর এই একটা ডানাতেই যে অনেক স্বপ্ন রয়েছে, উপরওয়ালা যেন তোর সেই স্বপ্ন পূরণ করে রে মা। এভাবেই দিন চলতে থাকে। টুকি ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন সকালে মিনু টুকিকে বলে, টুকি দিদি ভাই, এই নে তোর টিফিন, আর তুই এখানে একটু দাঁড়া, তোর মা তোকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর কাজে যাবে। মিনুর কথা শুনে টুকি মনে মনে বলে, না না, আমাকে মায়ের আগে স্কুলে যেতে হবে, নয়তো মায়ের সাথে দেখলে আমার বন্ধুরা আমার সাথে কথাই বলবে না, আমি একাই চলে যাব। টুকি আর কোনো কথা না বলে এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এই যা, মেয়েটা টিফিন না নিয়েই চলে গেল। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আর বলে, মা, আমি কাজে যাচ্ছি। কি, টুকি টিফিন নিয়ে যায়নি কেন মা? ভুলে রেখে গেছে রে মা, এখন তুই টিফিনটা ওকে স্কুলে দিয়ে যাবি, তারপর কাজে যাবি। না না মা, আমি ওর স্কুলে যাব না। ওর স্কুলে গেলে যদি ও আমার উপর রাগ করে, আমাকে দেখলে ওর বন্ধু বান্ধবীরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করবে, আর তাতে ওর মন ভেঙে যাবে। আমি ওর স্কুলে যাব না মা, আমার মেয়ের কষ্ট যে আমি সহ্য করতে পারি না। তুই যদি এসব ভেবে স্কুলে না যাস,
তাহলে মেয়েটা আজ সারাদিন না খেয়েই থাকবে। তাই বলছি কি, এসব না ভেবে যা তো। টুনি আর কোনো কথা না ভেবে টিফিন বাটিটা নিয়ে টুকির স্কুলে চলে যায়। টুনি স্কুলে গিয়ে টুকির সব বান্ধবীদের সামনে টুকিকে ডাকে। মা টুকি, এদিকে একটু আয় তো মা, আমি তোর জন্য টিফিন নিয়ে এসেছি। তোমাকে আমি কতবার বলেছি যে তোমার এই চেহারাটা আমার বন্ধু বান্ধবকে দেখাবে না। তোমাকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, টিফিনটা দাও আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তো। এরপর টুনি খাবারটা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি চলে যাওয়ার পর টুকির কাছে টুকির বন্ধুরা আসে আর বলে, হ্যাঁ রে টুকি, ওই অদ্ভুত রকমের পাখিটা তোর কি হয় রে? ওটা কি তোর মা? আমাদের তো দেখেই ভীষণ ভয় লেগেছিল। আর তুই নির্ভয়ে কি করে তার সাথে কথা বললি রে? আরে আরে, আমার মা হবে কেন? আমার মা তো এই পাখিটার কাছে আমার জন্য খাবার পাঠিয়েছে, আর আমি তো চিনি না এই প্রতিবন্ধীকে। টুকি ওর বন্ধুদের প্রশ্নের উত্তর দিতে দিতে ওর মায়ের উপর ভীষণ রেগে যায়। এরপর টুকি বাড়িতে এসে বলে, আজ তোমার জন্য স্কুলে আমার নাক কাটা গেছে। এখন তো তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না। তুমি আমার মা নও। এসব বলে টুকি সেখান থেকে চলে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, হ্যাঁ, আমি সত্যি ওর স্কুলে গিয়ে বড্ড অন্যায় করে ফেলেছি। আমার মেয়েটা অনেক আঘাত পেয়েছে মনে। আমি আর কখনো ওর স্কুলে যাব না। আমার জন্য ওকে অপমানিত হতে আর দেখতে চাই না। এরপর বেশ কিছু সময় পর মিনু টুকিকে বলে, টুকি, টুনি তো তোর মা হয় তাই না? আর মায়ের সাথে এমন আচরণ করতে নেই। মা যে উপরওয়ালার আরেক রূপ। দেখো ঠাকুমা, তুমি একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। বাবা যে কি দেখে ওই প্রতিবন্ধীকে বিয়ে করেছিল, আমার তো দেখতে মন চায় না। এখন আমাকে একা থাকতে দাও তো। এসব কথা শুনে মিনু সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুকি তার লেখাপড়ার জন্য শহরে চলে যায়। টুকি শহরের কোথায় থাকে সেটা টুনিকে বলে না, কেননা টুনি যদি তার পরিচয় পেয়ে তার কাছে যায়। টুনির একদিন খুব ইচ্ছে হয় টুকিকে দেখার। আমি আজকে টুকিকে দেখতে যাব, আর সেটা যেখানেই হোক না কেন আমি ওর ঠিকানা খুঁজে বের করবই করব। এরপর টুনি শহরে চলে আসে। শহরে খুঁজতে খুঁজতে টুকি যে বাড়িতে ভাড়া থাকে সে বাসার দারোয়ানকে বলে, দারোয়ান কাকা, টুকি নামের কেউ কি এ বাসাতে থাকে? হ্যাঁ থাকে, কিন্তু আপনি কে? আমি হলাম টুকির মা। আমি আমার মেয়েকে একটু দেখতে চাই দারোয়ান দাদা। আমি ভেতরে যাব না, আমার মেয়েটাকে একটু ডেকে দিন না দারোয়ান দাদা। টুনির কথা শুনে দারোয়ান টুকিকে টুনির কাছে ডেকে আনে। বাহ মা বাহ, আমি যেখানেই যাই সেখানেই তুমি আমার সম্মান নষ্ট করার জন্য আসবেই, তাই না? কেন এসেছো এখানে বলে তো? মারে, আমি যে তোকে এখানে একটা নজর দেখার জন্য এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই এতটা অপমানিত হবি। দেখা হয়েছে, এবার চলে যাও। দয়া করে আমাকে আর অপমানিত করো না, আর ভুলেও এখানে আসবে না, এই আমি বলে দিলাম। এসব বলে টুকি রাগ করে সেখান থেকে রুমে চলে যায়। আর টুনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির দিকে রওনা দেয়। টুকি ভিতরে যাওয়ার সাথে সাথে শালিক টুকিকে বলে, রে টুকি, সেদিনের ওই পাখিটা তো আজকেও তোর সাথে দেখা করতে এসেছে। আর দারোয়ানকে বলল উনি নাকি তোর মা হয়। আরে আরে, আমার মা হতে যাবে কেন? ওই পাখিটা তো আমার বাড়ির কাজের লোক। মিথ্যে কথা কেন বলছিস রে? উনি তো তোর মা হয়। আর মায়ের পরিচয় দিতে তুই এমন লজ্জা বোধ করিস কেন রে? হ্যাঁ, উনি আমার মা হয়, কিন্তু আমি কি করব তুই বল? ওনার একটা ডানা নেই, আর সেই জন্য সবাই আমাকে অপমান করে। এই জন্য আমি আমার মায়ের পরিচয় কাউকে দেই না। বাহ টুকি বাহ, যে তোকে ছোট থেকে বড় করেছে, যে তোর এত পড়ালেখার খরচ দিচ্ছে, একটা ডানা দিয়ে কষ্ট করে অন্যের বাসায় কাজ করেছে শুধু তোর মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। আর আজ তুই তার পরিচয় দিতে অপমানিত হচ্ছিস। তোর মতো বান্ধবী থাকার চেয়ে না থাকাই ভালো রে। আজ থেকে তুই আমার বান্ধবী নোস। তুই ঠিকই বলেছিস শালু, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার ফাইনাল পরীক্ষা শেষ হলে আমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো রে। এরপর টুকি ফাইনাল পরীক্ষা দিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু টুনির সাথে দেখা না হয়ে মিনুর সাথে টুকির দেখা হয়। দিদিমা, মা কোথায়? মাকে তো দেখছি না, মাকে একটু ডাকো না, আমি মায়ের কাছে ক্ষমা চাইবো। দিদি ভাই, তোর মা যে এই পৃথিবীতে নেই। তোকে দেখে এসে এক সপ্তাহ পরে তোর মা মারা গেছে। আমি তো তোর ঠিকানা জানি না, সেজন্য আমি তোকে খবর দিতে পারিনি রে। কি বলছো কি তুমি এসব?
আমি আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি। আমি শেষ পর্যন্ত মায়ের কাছে ক্ষমাও চাইতে পারলাম না। ডানা কাটার জন্য কত অপমান করেছি আমি আমার মাকে। তোর মা তোকে ছোটবেলায় বাঁচাতে গিয়ে তোর মায়ের ওই ডানাটা কেটে যায়, তবুও তোর মা তোকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে বাড়িতে ঘুরে কাজ করেছে। কি, আমি তো ভেবেছিলাম মা জন্ম থেকেই ডানা কাটা ছিল। আমি নিজেকে কিভাবে সহ্য করব? আমি যে মায়ের সাথে অনেক অন্যায় করেছি। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। শান্ত হ রে বাছা, শান্ত হ। তোর মা সব সময় তোর সাথেই আছে। এরপর থেকে টুকি তার দিদিমার সাথেই বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, সময় থাকতে সব জিনিসের মূল্য দিতে হয়, নইলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই আমরা সময় থাকতে সব জিনিসেরই মূল্য দেব। বসবাস করত। টোনার সংসারে অভাব থাকলেও একটা সন্তানের বড়ই অভাব ছিল। টুনি আর মুন্নি অন্য পাখিদের ছানাদের দেখে সব সময় দীর্ঘশ্বাস ফেলতো আর নিজেদের কবে ছানা হবে তা নিয়ে আলোচনা করত। টুনি দিদি, সংসারে তো খেটেই যাচ্ছি, কিন্তু মনে কোনো সুখ নেই গো। আজ পর্যন্ত একটা সন্তানের মা হতে পারলাম না। আমি এমন এক অভাগী, টোনাকে বাবা দেখতে শোনাতে পারলাম না। হায় ঈশ্বর, আমি কি এমন পাপ করেছি যে আমাকে তুমি মা হওয়া থেকে বঞ্চিত করছো? কাঁদিস না রে বোন, কাঁদিস না। তোর সবে মাত্রই বিয়ে হয়েছে, আর দেখ এ অভাগে আমাকে, আমার যে কোনো বাচ্চা হলো না, তাই বলে তো টোনা তোকে বিয়ে করলো। তুইও টোনাকে বাচ্চা দিতে পারলি না। টোনার বংশে বুঝি আর কোনো ছানা নেই রে। এত ভেবে আর কি হবে? যা তো কলসিটা নিয়ে আয়, রান্নার জন্য নদীর ঘাট থেকে জল নিয়ে আসি। মন খারাপ করে বসে থেকে আর কি হবে বল? ঈশ্বর তো আর এই মুখপুরীদের মনের আশা পূরণ করবে না। টুনির কথা শুনে মুন্নি ঘরের ভেতর থেকে কলসি এনে টুনিকে দেয়, আর টুনি কলসি নিয়ে নদীর ঘাটে গিয়ে জল ভরতে থাকে। টুনি যখন নদীর ঘাটে জল ভরছিল, তখন সে সময়ে সেখানে এক তান্ত্রিক আসে আর টুনিকে দেখে বলে, কে রে মা তুই? তোর মুখটা অমন মলিন দেখাচ্ছে কেন? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আসিস রে মা? আমাকে বল, আমি অবশ্যই তোকে সাহায্য করব। কারো মলিন মুখ দেখলে যে আমার একদম ভালো লাগে না রে। বাবা, যদি আপনি আমার কষ্ট দূর করতে চান তাহলে এমন একটা উপায় বলে দিন যেটা করলে আমার সন্তান হবে। একটা সন্তানের জন্য উপরওয়ালার কাছে কত কান্নাকাটি করেছি, তবুও উপরওয়ালা আমাকে কোনো সন্তান দেয়নি। আপনি পারবেন বাবা আমাকে একটা সন্তান এনে দিতে? আমার মা ডাক শোনার জন্য যে মনটা বড়ই ব্যাকুল হয়ে আছে। টুনির কথা শুনে তান্ত্রিকের মনে অনেক দয়া হয়। এরপর তান্ত্রিক টুনির মাথায় হাত রেখে আশীর্বাদ করে আর বলে, যা রে মা, তোকে আমি আশীর্বাদ করলাম। তোর আর কোনো চিন্তা নেই। এবার তোর কোল আলো করে একটা সন্তান আসবে। যা রে মা, বাড়ি ফিরে যা, আর চিন্তা করতে হবে না। এ কথা শুনে টুনি ভীষণ খুশি হয় আর খুশি মনে বাড়িতে ফিরে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। তা দেখে মুন্নির মনে ভীষণ হিংসে হয়। তখন মুন্নি বলে, আমার আগে ওই টুনি মা হয়ে গেল না, এ কিছুতেই হতে পারে না। এবার তো টোনা আমাকে বাড়ি থেকে বের করে দেবে মনে হচ্ছে। টুনি আর তার সন্তানকে বেশি ভালোবাসবে। আমার যদি কোনো সন্তান না থাকে তবে ওই টুনিরও কোনো সন্তান থাকবে না। টুনির সন্তানকে আমি কিছুতেই এ বাড়িতে থাকতে দেব না। কিছু তো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি করি পেয়েছি উপায়। এ কথা বলে মুন্নি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হয়ে গেলে টুনি তার ছানা টুকিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে মুন্নি টুনির ঘরে এসে টুনির ছানা টুকিকে চুরি করে নিয়ে যায় আর বনের গভীরে ফেলে দিয়ে আসে। এদিকে টুকি গভীর রাতে খিদের জ্বালায় কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর সে সময় সেখানে একটা ডাইনি আসে।
আর টুকিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বলে, এটা তো দেখছি একটা পাখির ছানা। তাই তো বলে টাটকা পাখির ছানার গন্ধ কোথা থেকে আসছে। বাবা বা, আজ তো আমার ভরি ভোজ ভালোই হবে। এই পাখির ছানার রক্ত আমি শরবত বানিয়ে খাবো, মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। আহা, কতদিনের আশা ছিল আমার, এমন একটা ছোট্ট পাখির ছানা খাবো। আজ আমার সেই আশা পূরণ হবে। যাই যাই, একে আমার গোপন গুহাতে নিয়ে যাই। এ কথা বলে ডাইনি টুকিকে নিয়ে তার গোপন গুহায় চলে যায়। আর টুকিকে যেই না ধরে খেতে যাবে তখনই টুকির জ্ঞান ফিরে আসে। তখন টুকি কাঁদতে কাঁদতে বলে, তুমি কি আমার মা? মা, ও মা, আমার না অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে খাবার দাও না মা। আমি খাবো। কিছুক্ষণ আগে আমি স্বপ্ন দেখেছি, জানো তো মা, যে আমি একটা বনের মধ্যে পড়ে আছি আর খিদে জ্বালায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছি। চোখ খুলে আমার সত্যি সত্যি খিদে পেয়ে গেছে মা। তুমি চুপ করে আছো কেন? দাও দাও, আমাকে খেতে দাও তো। টুকির এমন আদরের কথা শুনে ডাইনির মনে অনেক মায়া হয়। আহারে, ছানাটা কত ভালো মনের। সে জানেই না যে আমি তার মা নই। আমার মতো একটা খারাপ ডাইনিকে সে মা বলে ডেকেছে। আমি তাকে কিছুতেই খেতে পারবো না। আমাকে তো কেউ দেখতেই পায় না, সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। সেই জায়গায় এই ছানা ভয় পাওয়ার বদলে আমাকে মা বলে ডেকেছে। এতটুকু সময়ে ছানাটার মায়ায় পড়ে গেছি। না, একে আর আমি খাবো না। আজ থেকে এ আমার সন্তান। একে আমি নিজের কাছেই রেখে দিব। দিচ্ছি মা, দিচ্ছি। আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। আহারে, তোর বুঝি বড্ড খিদে লেগেছে রে মা? শোন মা আমার, কাঁদিস না। এ কথা বলে ডাইনি টুকিকে কিছু ফল খেতে দেয় আর টুকি তা গপ গপ করে খেতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুকি আস্তে আস্তে বড় হয়ে ওঠে। একদিন, মা টুকি, তুই একটু গুহায় থাক মা। আমি একটু বাহিরে খাবার সংগ্রহ করে নিয়ে আসছি। একদম বের হবি না কিন্তু, তোর বিপদ হতে পারে। আমি ফিরে না আসা পর্যন্ত এখানে চুপটি করে থাকবি। না মা, প্রতিদিন তুমি আমাকে একা রেখে বাহিরে চলে যাও। বাড়িতে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। আজ আমিও তোমার সাথে যাব। তুমি তো আমাকে এখান থেকে বের হতেই দাও না। আচ্ছা মা, একটা কথা বলি তোমাকে। তুমি দেখতে আমার মতো নও কেন? আর তুমি এমন দেখতে কেন বলো তো মা? আর তোমার কথাগুলো কেমন ভয়ঙ্কর। আমার যে খুব ভয় লাগে মা। ছোট থেকে তোকে এত বড় করলাম এসব কথা শোনার জন্য। এখন বড় হয়ে আমারই মুখের উপর তর্ক করিস। তুই আমার মতো দেখতে হসনি তো কি হয়েছে? তুই তোর বাবার মতো দেখতে হয়েছিস। আর আমার কণ্ঠ এমনই। আর তোর কণ্ঠ ভালো কারণ তোর বাবার কণ্ঠ ভালো ছিল। আমি তোকে বাহিরে নিয়ে যাব না মানে নিয়ে যাব না। মায়ের কথা শোন টুকি। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলো না, আজকে আমাকে নিয়ে চলো না মা। ও মা, এই গুহার মধ্যে আমার একদম ভালো লাগে না মা। টুকি আর তার ডাইনি মা যখন এভাবে তর্ক করছিল সে সময় গুহার পাশ দিয়ে কবুতর আর যোগু কাক হেঁটে যাচ্ছিল। যোগু কাক আর কবিতর গুহার ভেতরে টুকির গলার আওয়াজ শুনছিল আর বলে, কি গুহার ভেতর থেকে একটা বাচ্চার শব্দ শুনতে পাচ্ছি। যজ্ঞ দাদা, এই গুহার ভিতর বাচ্চা আসলো কোথা থেকে? চলো তো গিয়ে দেখি ভিতরে বাচ্চাটা কি করে। এ কথা বলে যোগু কাক গুহার দরজায় গিয়ে ডাকতে থাকে। ভিতরে কে আছো? বাইরে আসো। তুমি কি কোনো বিপদে পড়েছো?
ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। কে আছো, বাহিরে এসো। যজ্ঞ কাক যখন এভাবে বাইরে থেকে ডাকছিল তা ডাইনি শুনে ফেলে আর একাই বাহিরে চলে আসে। যজ্ঞ কাক ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তখন ডাইনি যজ্ঞ কাককে বলে, ভিতরে আমার মেয়ে আছে, তুই ওকে ডাকছিস কেন? তোর কি মরার শখ হয়েছে? যে আমার মেয়েকে এই গুহার ভেতর থেকে বের করতে চাইবে তাকেই আমি শেষ করে দিব। ওকে আমি কিছুতেই বাহিরের দুনিয়ায় আনবো না। ও আমার আসল সত্যিটা জেনে গেলে কিছুতেই মা বলে আমাকে মেনে নিবে না। এ কথা বলে ডাইনি যজ্ঞ কাকের গলা চেপে ধরে আর গলা চেপে ধরেই যজ্ঞ কাককে মেরে ফেলে। আর এ দেখে কবুতর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুকিও বাহিরে চলে আসে আর যজ্ঞ কাকের মৃত দেখে টুকি বলে, কি এই পাখিটা মরে গিয়েছে নাকি? আরে একে দেখে তো একদম আমার মতো লাগছে। সত্যি করে বলো না মা, তুমি কে? তুই আমাকে সন্দেহ করছিস? নিজের মাকে সন্দেহ করছিস? আয় ভেতরে আয় বলছি। এ কথা বলে ডাইনি টুকিকে গুহার ভেতরে নিয়ে যায়। এদিকে কবুতর সেখান থেকে পালিয়ে গিয়ে তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক সহ বনের সব পাখিরা গুহার সামনে এসে উপস্থিত হয় আর তান্ত্রিক মন্ত্রতন্ত্র দিয়ে ডাইনিকে আহ্বান করতে থাকে। আয় আয়, কোন ডাইনি ভেতরে আছিস? বেরিয়ে আয়, এক্ষুনি এই গুহা থেকে বেরিয়ে আয় বলছি। তান্ত্রিক ডাইনিকে আহ্বান করার সাথে সাথে ডাইনি গুহা থেকে বেরিয়ে আসে আর ডাইনির সাথে টুকিও বাহিরে বেরিয়ে আসে। তান্ত্রিক ডাইনিকে বলে, তুই যে ছানাকে আটকে রেখেছিস ওই ছানাকে ফেরত দিয়ে দে। ওটা তো পাখির ছানা আর তুই একটা ডাইনি। ডাইনির ছানা কখনো পাখির ছানা হয় না, তাই না? কিছুতেই আমি ওকে ফেরত দেব না। ওকে আমি বনের মধ্যে কুড়িয়ে পেয়েছি, বড় করে তুলেছি, ও আমার সন্তান। ডাইনি যখন এসব কথা বলছিল সব পাখিদের মধ্যে টুনি আর মুন্নিও সেখানে উপস্থিত ছিল। টুনি ডাইনির কথা শুনে কেঁদে ওঠে আর বলে, কি বললে তুমি? ওই ছানাকে কুড়িয়ে পেয়েছো? আমার সন্তানও তো হারিয়ে গেছে, তার মানে ও আমার সন্তান? হ্যাঁ দিদি, ওটা তোমারই সন্তান। আচ্ছা, আমার সামনে আমি একটা সত্যি কথা বলবো। সেই রাতে আমি তোমার সন্তানকে চুরি করে বনের মধ্যে ফেলে রেখে গিয়েছিলাম আর আড়ালে দাঁড়িয়েছিলাম তোমার সন্তানকে কে খায় সেটা দেখার জন্য। তখন আমি দেখি এই ডাইনিটা তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে। এ দেখে আমি বাড়িতে চলে আসি। প্রথম তো তোমার কষ্ট দেখে মজাই পেতাম, আর কিছুদিন পর আমার এই অপকর্মের জন্য আমার নিজেরই অনুশোচনা হয়। দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসব কথা শুনে ডাইনি বলে ওঠে, সত্যি তোমার সন্তান টুকি? তাহলে আমি তোমাকে ফেরত দেব। যদিও বা টুকিকে আমি আমার নিজের সন্তানের মতো বড় করেছি, কিন্তু একজন মায়ের কষ্ট আমি বুঝতে পেরেছি। তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। তুমিও তো ওকে আদর করে বড় করেছো। তুমি না থাকলে হয়তো বা বেঁচেই থাকতো না আমার মেয়েটা। এখন থেকে আমিও টুকির মা আর তুমিও টুকির মা। এ কথা বলে ডাইনি টুকিকে টুনির কাছে ফেরত দিয়ে দেয়। আর টুকিকে ফেরত দেওয়ার পর সবাই সেখান থেকে চলে যায় আর টুকি তার দু মাকে নিয়ে সুখে শান্তিতে তার জীবন কাটাতে থাকে।